কাকরাইলে আলোচিত মা ছেলে হত্যা, ৩ আসামির ফাঁসির রায়। এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ নির্যাতন, ৮ আসামির বিচার শুরু। দর্শকদের হলে ফেরাতে মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রী। সংঘাতের শঙ্কায় যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে সতর্কতা জারি। এবং সহ অধিনায়ক ছাড়াই উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগার। দেখছেন এটিএন নিউজ আওয়ারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাশা এক শশী। সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত। রাজধানীর কাকরাইলে মা ও ছেলেকে গলা কেটে হত্যার দায়ে ফাঁসির আদেশ হল ৩ জনের। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম রোববার চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০,০০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলার নথি অনুযায়ী ২০১৭ সালের ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলের আঞ্জুমান মফিদুল ইসলাম রোডের বাড়িতে শামসুন নাহার এবং তার ছেলে ও লেভেল শিক্ষার্থী শাওনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহত শামসুন নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে শুরু হয় তদন্ত। পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, মুন্সিগঞ্জের শামসুন নাহার ব্যবসায়ী করিমের প্রথম স্ত্রী। করিম মুদি পণ্যের ব্যবসা ছাড়াও এফডিসি কেন্দ্রিক চলচ্চিত্রের প্রযোজনা ও পরিচালনায় যুক্ত ছিলেন বলে পুলিশ সে সময় জানায়। হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদের জন্য করিম ও তার দ্বিতীয় স্ত্রী মুক্তাকে আটক করে পরে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। মামলার মূল আসামি জনিকে গ্রেপ্তার করে র্যাব। ৬ দিনের রিমান্ডের মধ্যেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জনি। পরে মুক্তাও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে ২০১৮ সালের ১৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ৩ জনের বিরুদ্ধেই আদালত অভিযোগপত্র দাখিল করেন। যুক্তিতর্ক শেষে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রোববার আসামিদের উপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। প্রমাণ করতে সক্ষম হয়েছি এই ৩ জনেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং আদালত অবজারভেশনে বলছে যে স্বামীর আপন হয়েছে স্ত্রী, সেই আর সন্তান হয়েছে বাবা হয়েছে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। এই জন্য বিজ্ঞ হুজুর আদালত এই সকল আসামিকে দণ্ডবিধি ৩০২/৩৪ ধারা মোতাবেক মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি কার্যকর করার জন্য আদেশ দিয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড মামলার বিচারকালে অভিযোগপত্রের ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য শোনেন বিচারক। ফাঁসির দণ্ড পাওয়া ৩ আসামির আইনজীবী জানান তারা উচ্চ আদালতে আপিল করবেন। এই ঘটনাস্থলে 3টা মোবাইল পাওয়া গিয়েছিল। আসামিদের ফেলে যাওয়া সেটা আদালত বিবেচনায় নেয়নি এবং তদন্তের পর্যায়েও এটা প্রমাণে প্রকাশ হয়নি যে কার এটা, এবং আসামির নমুনা সংগ্রহ করে ডিএনএ করা হয়েছে। কিন্তু আমার আসামি আলামিন আলের জনির কোনো নমুনা সংগ্রহ না করেই অন্যের নমুনাকে নিয়ে চালানো হয়েছে। সেটা তদন্তকারী কর্মকর্তা তার জেরাতেও স্বীকার করেছে যে এই আসামির নিকট থেকে আমি কোনো নমুনা সংগ্রহ করি নাই। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিতুল হকের আদালত আলোচিত এ ধর্ষণ মামলার অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলার ৮ আসামি সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান, তারিকুল ইসলাম, অর্জুন লস্কর, আইনউদ্দিন, মিসবাউল ইসলাম, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুমকে। 2 আসামির জামিন ও 3 আসামিকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। এর আগে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে দেয়া অভিযোগপত্রে সাইফুর রহমানকে প্রধান আসামি করে 6 জনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণে জড়িত থাকা এবং অন্য 2 জনের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার কথা উল্লেখ করা হয়। গত বছরের 25 সেপ্টেম্বর রাতে নগরীর বালুচর এলাকার এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নারীর উপর পাশবিক নির্যাতন করা হয়।
আটজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে, আটজনের নারী শিশু বিচারের জন্য রেডি হয়ে গেছে। অপহরণ, গণধর্ষণ এবং সহযোগিতার অভিযোগ আনয়ন করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী তারিখ সাক্ষীর জন্য ধার্য থাকবে। আমরা এখনো তারিখ জানতে পারিনি। দর্শকদের হলে ফেরানোর মতো মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণ এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পরামর্শও দেন তিনি। সকালে ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ২০১৯ সালে নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে ২৫টি ক্যাটাগরিতে মোট ৩১ জনকে জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত করে জুরি বোর্ড। এছাড়াও চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মাসুদ পারভেজ সোহেল রানা ও কোহিনুর আক্তার সুচন্দা আজীবন সম্মাননায় অভিষিক্ত হয়েছেন। ধন্যবাদ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানান। অনুষ্ঠানে মাসুদ পথিকের চলচ্চিত্র মায়া দ্য লস্ট মাদারের শিল্পী কলাকুশলীরা ৮টি ক্যাটাগরিতে মোট ৯টি জাতীয় পুরস্কার জিতে নিয়েছেন। তবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে পরিচালক তারিক রহমান অংশুর ন ডরাই এবং তৌকির আহমেদের ফাগুন হাওয়ায়। एक रसूखदार पुलिस अफसर आपके शहर में आता है और कोई भी रिसीव करने नहीं आया, क्यों? तुम बंगाली लोग झूठ बोलते हैं। ২০১৯ সালের আবার বসন্ত চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন তারিক আনাম খান। আর প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন ন ডরাই চলচ্চিত্রের সুনেরা বিনতে কামাল। আজীবন সম্মাননা পুরস্কার। পরে অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা বলেন, চলচ্চিত্র নির্মাণে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও বিশ্বের সঙ্গে তাল মেলানো যেমন জরুরি, তেমনি জরুরি বিজয়ী জাতির মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা। কারণ আমি জানি, আমি একজন রাজনীতিবিদ, যত বক্তৃতা দিয়ে মানুষকে যত কথাই বলি না কেন, কিন্তু একটা নাটক বা একটা সিনেমা বা একটা গানের মধ্য দিয়ে, একটা কবিতার মধ্য দিয়ে কিন্তু অনেক কথা বলা যায়, মানুষের অন্তরে প্রবেশ করা যায়। প্রধানমন্ত্রী বলেন, দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশে যা যা প্রয়োজন তার সবই করছে সরকার। তবে দর্শকদের হলে ফেরাতে নির্মাতা ও শিল্পী কলাকুশলীদের আরো দায়িত্বশীল হতে হবে। হলেও আমাদের মানুষ টানতে হবে, আর মানুষ যাতে আসে তার ব্যবস্থা করতে হবে। আর সিনেমাগুলি সেইভাবেই তৈরি করতে হবে যেন পরিবার পরিজন নিয়ে দেখতে পারি। তারপরে আমাদের ছোট শিশুদের জন্য ছোট সিনেমা তৈরি করা একান্তভাবে প্রয়োজন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। নেতৃত্বের দুর্বলতা আর অস্বচ্ছ রাজনীতি বিএনপিকে ভোটের মাঠ থেকে দিন দিন পিছিয়ে দিচ্ছে, মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সকালে তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, সরকারের অন্ধ সমালোচনা ও মিথ্যাচারী বিএনপির অস্তিত্বকে দুর্বল করে তুলছে। দেশের নির্বাচন ব্যবস্থাকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, নির্বাচন নিয়ে যারা কথায় কথায় হতাশা প্রকাশ করেন, গতকালের নির্বাচনে জনগণ তাদের উদ্দেশ্যমূলক অপপ্রচারের জবাব দিয়েছে। আসলে নেতৃত্বের দুর্বলতা আর অস্বচ্ছ রাজনীতি বিএনপিকে ভোটের রাজনীতিতে দিন দিন পিছিয়ে দিচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে আবারও ভোট ডাকাতির অভিযোগ তুলেছে বিএনপি। পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখল করে ভোট ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাড়িতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে ঢাকা বিভাগীয় উদযাপন কমিটির প্রস্তুতি সভা ছিল এটি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, সুবর্ণ জয়ন্তী পালনে 15টি টিম করে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে, যারা 15টি বিষয়ভিত্তিক আয়োজন করবে। অনুষ্ঠানে স্বাধীনতার 50 বছরেও বাংলাদেশকে স্বাধীন বলা যায় না বলে মন্তব্য করেন বিএনপির নেতারা। আমাদের একটা লক্ষ্য আছে, মানুষের স্বাধীনতার প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে অনেক বড় ব্যবধান হয়ে গেছে, সেটাকে
মানুষের সামনে তুলে ধরা। প্রত্যেকটি নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই তারা দখল করে নিয়ে গেল, ডাকাতি করে নিয়ে গেল। সিরাজগঞ্জে একজন কমিশনার, তিনি প্রায় 85% ভোট পেয়ে জিতেছেন, তাকে হত্যা করা হয়েছে। এই ইভিএমের মধ্যে সম্পূর্ণ কারসাজি, কারচুপি করে তা লাগছে। অর্থাৎ সমগ্র রাষ্ট্রযন্ত্রকেই এরা আজকে নষ্ট করে ফেলেছে। এরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে শুধু নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য। সিরাজগঞ্জ পৌর নির্বাচনে বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম খানকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে সমর্থক ও এলাকাবাসী। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। দুপুরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। এরপর রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুজাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িতদের এরই মধ্যে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে। পৌর নির্বাচনে বিজয়ী ঘোষণার পরপরই রাত 8টার দিকে শহরের শহীদগঞ্জে প্রতিপক্ষের সমর্থকরা কাউন্সিলর তরিকুল ইসলামকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। নিহত তরিকুলের বিক্ষুব্ধ সমর্থকরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাদাত হোসেনের সমর্থক আব্দুল সালামের বাড়িতে আগুন দেয়, পুড়িয়ে দেয় কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল। এই সংঘর্ষে আহত হন 8 জন। এদিকে পৌর নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে গাইবান্ধায় র্যাব ও পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় 2টি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন 5 জন। 50 জনের নামে এবং অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে রোববার র্যাব ও পুলিশের পক্ষ থেকে মামলা 2টি করা হয়। পুলিশ জানায়, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে পৌর নির্বাচন অনুষ্ঠিত হলেও শনিবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী আনোয়ার উল সারোয়ারের বাড়ির পাশের কেন্দ্রে ফলাফল ঘোষণার সময় ফল সঠিক নয় দাবি করে তার প্রার্থীর সমর্থকরা নির্বাচনী কর্মকর্তাদের আটকে রাখে। খবর পেয়ে র্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেট গেলে তাদের উপরও হামলা চালানো হয়। হামলাকারীরা আইনশৃঙ্খলা বাহিনী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের 5টি গাড়ি ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। এ সময় র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের 5 জন সহ বেশ কয়েকজন আহত হন। গতকালের যে ঘটনা, সেই ঘটনায় আমাদের গাইবান্ধা সদর থানায় 2টো মামলা হয়েছে। একটা র্যাব বাদী হয়ে মামলা দিয়েছে, আর একটা পুলিশ বাদী হয়ে মামলা দিয়েছে। ঘটনার সাথে জড়িত আমরা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি, এমনকি বাকি যারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের করোনা পরিস্থিতি জানাবো। দেশে গত একদিনে আরও 569 জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা গত 8 মাসের মধ্যে সবচেয়ে কম। এছাড়া গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 23 জনের। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে দেশে কোভিড-19 আক্রান্ত হয়ে মোট 7,906 জনের মৃত্যু হলো। 24 ঘন্টায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,27,632। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 681 রোগী সুস্থ হয়েছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,72,437। দেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক তাদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রোটোকল জমা দিয়েছে। রোববার দুপুরে এই প্রোটোকল জমা দেওয়া হয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে। এর মাধ্যমে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের নীতিগত অনুমোদনের জন্য আবেদন করা হলো। বিএমআরসিতে 20টি ফাইলে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রোটোকল জমা দিয়ে প্রথম ও দ্বিতীয় ট্রায়ালের অনুমোদন চেয়েছে গ্লোব বায়োটেক। গত 28 ডিসেম্বর গ্লোব বায়োটেককে পরীক্ষামূলক প্রয়োগের জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দেয় ঔষধ প্রশাসন। মানবদেহে বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগের এই গবেষণায় কাজ করবেন 57 জনের একটি দল, যার প্রধান অধ্যাপক ডক্টর মামুন আল মাহতাব। তিনি জানান, অনুমোদন পাওয়ার 10 দিনের মধ্যেই ট্রায়াল শুরু করতে পারবেন তারা। শতাধিক স্বেচ্ছাসেবকের উপর ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। এটুকু বলতে পারি যে এটা আমরা একদম সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভ করোনার টিকা অগ্রাধিকার তালিকায় ডিজিটাল পদ্ধতিতে আগ্রহী সরকার। সেই তালিকায় যেন কোনো ভুল না থাকে সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। মোবাইল অ্যাপস, সফটওয়্যারের পাশাপাশি সরাসরি যোগাযোগকেও গুরুত্ব দিতে বলছেন তারা। সাজেদা সুটির রিপোর্ট দেখুন।
3 বছরে 5 ধাপে 13,82,47,000 মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা সরকারের। প্রথম ধাপে যে 51 লাখ টিকা আসবে তার সবটাই দেওয়া হবে প্রথম ডোজ হিসেবে। শুরু থেকে 3 কোটি ডোজ থাকবে বিনামূল্যে। বিশেষজ্ঞরা শুরু থেকেই বলছেন ফ্রন্টলাইনাররা অর্থাৎ যারা করোনার যত বেশি ঝুঁকিতে, টিকা প্রাপ্তির তালিকায় তারা থাকবেন তত শুরুতে। একবারে তো সবাইকে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে। তেমন মনে কোনো অসুবিধা হবে না। যেটা নিবন্ধন করা হচ্ছে ওইভাবে যদি আমরা আগিয়ে থাকি, প্রাথমিক পর্যায়ে প্রথমে আমরা 50 লক্ষ দেওয়া হোক, তারপর দেখি না। প্রাথমিকভাবে একটু অসুবিধা হলেও 50 লক্ষ তো কম না, তো আমার মনে অনেকটা কভার কিন্তু করবে আর কি। তাই সঠিক তালিকার গুরুত্ব অনেক। প্রথম ধাপে তালিকা ধরেই পরের ধাপগুলোতে তার সংশোধন পরিমার্জনের ব্যাপারও আসবে। শুরু থেকেই তালিকায় সতর্কতার আহ্বান বিশেষজ্ঞদের। লিস্ট করার একটা বিরাট সমস্যা বা চ্যালেঞ্জ আছে। বাছাই করে সেই একেবারে ইউনিয়ন সেন্টার থেকে আরম্ভ করে উপজেলা, জেলা এবং বড় বড় হসপিটাল সমস্ত জায়গা থেকে এই ভ্যাকসিন সেন্টার করা হয়েছে, সেখান থেকে ভ্যাকসিনগুলো দেওয়া হবে। এসব বিবেচনায় টিকা সুষ্ঠু বন্টন নিশ্চিতে কর্মসূচিটি ডিজিটালি অর্থাৎ মোবাইল অ্যাপে করতে চায় সরকার, যেখানে টিকা পেতে জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু সেটিও এত অল্প সময়ে শতভাগ কাজ দেবে কিনা সন্দেহ কারো কারো। এনআইডি ছাড়া যারা আছে তাদের ক্ষেত্রে আমরা তো প্রথম মাসে বা দ্বিতীয় মাসে তো তারা আমাদের এই গ্রুপের মধ্যে আসছে না। এর মধ্যে আমরা একটা উপায় বের করব কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করা যায়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, জেলা পর্যায়ে 7 লাখ এবং উপজেলা পর্যায়ে 2 লাখ ভ্যাকসিন সংরক্ষণের সক্ষমতা রয়েছে সরকারের। প্রত্যেক দিন একটা টিম 100 থেকে 150 লোকরে ভ্যাকসিন দিতে পারবে। করোনার টিকা বন্টনে দেশব্যাপী যে 42,000 কর্মীকে প্রস্তুত রাখা হবে, তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ চলছে। শিগগিরই জেলায় জেলায় টিকা বন্টনে পৌঁছে যাবেন প্রশিক্ষিতরা। সবকিছুর পরেও কিছু কথা থাকে, তাই বিশেষজ্ঞরা বলছেন শুরুতে কিছু সমস্যা যদি হয়ও সেটি নিশ্চয়ই সংশোধনের অযোগ্য কিছু হবে না। শুরুতে যে কোনো কাজ তো একটু অসুবিধা হইতেই পারে। ভ্যাকসিন দিলেই ভালো হবে বা ভ্যাকসিন দিলে আর হবে না, এটা যেন কেউ মনে না করেন। আমাদের কিন্তু স্বাস্থ্যবিধি ভ্যাকসিন দিলেও মানতে হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্র পরিস্থিতি জানাবো। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ ঘিরে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা সশস্ত্র বিক্ষোভ চালাতে পারে বলে সতর্ক করেছে এফবিআই। সম্ভাব্য সংঘাত এড়াতে রাজধানী ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। 20 জানুয়ারি বুধবার ক্যাপিটল হিলে জো বাইডেনের শপথ অনুষ্ঠান। এদিন ট্রাম্পের সমর্থকরা রাজধানীতে সশস্ত্র মিছিল নিয়ে নামতে পারে বলে সতর্ক করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই। বাইডেনের অভিষেক সামনে রেখে সারা দেশ থেকে ন্যাশনাল গার্ডের সদস্যদের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পাঠানো হচ্ছে। সম্ভাব্য সহিংসতা এড়াতে ক্যালিফোর্নিয়া, পেনসিলভেনিয়া, মিশিগান, ভার্জিনিয়া, ওয়াশিংটন এবং উইসকনসিন সহ বিভিন্ন রাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। মেরিল্যান্ড, মেক্সিকো ও ইউটা রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। 6 জানুয়ারি সহিংসতার শিকার ক্যাপিটল ভবন এলাকার অনেকগুলো সড়ক ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। সহিংস কট্টরপন্থীরা বিক্ষোভের মধ্যে ঢুকে অপরাধ ঘটাতে পারে বলে জানিয়েছেন টেক্সাসের জননিরাপত্তা বিভাগের পরিচালক। শনিবার থেকে বাইডেনের অভিষেকের পর পর্যন্ত রাজ্য ক্যাপিটাল বন্ধ রাখছে টেক্সাস। গোয়েন্দা সংস্থার অনুরোধে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল বন্ধ রেখেছে প্রশাসন। প্রেসিডেন্টের অভিষেকে এখানেই হাজার হাজার মানুষ জড়ো হয়ে থাকেন। অনলাইনে পোস্ট দিয়ে 17 জানুয়ারি সশস্ত্র বিক্ষোভ ডেকেছে ট্রাম্পপন্থী ও কট্টরপন্থী নেটওয়ার্কগুলো। এছাড়া বাইডেনের অভিষেকের দিন ওয়াশিংটন ডিসি অভিমুখে পদযাত্রার ডাক দেওয়া হয়েছে। এসব পোস্টকে গুরুত্ব দিয়ে বিভিন্ন রাজ্যে সতর্কতা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রবাসীকে কোভিড-19 মহামারীর মধ্যে রাজধানীতে না আসার আহ্বান জানিয়েছে বাইডেনের টিম। ওয়াশিংটন ডিসির মেয়র সহ স্থানীয় কর্মকর্তারা জনগণকে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান দূর থেকে দেখার পরামর্শ দিয়েছেন। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বাংলাদেশ উইন্ডিজ সিরিজের খবর জানাবো। দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ উইন্ডিজ সিরিজ, কিন্তু টাইগারদের ওয়ানডে অধিনায়কের নাম আগেই চূড়ান্ত হলেও নেই কোনো সহ অধিনায়ক। আর এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছে দায়সারা বিসিবি। এখনো মাশরাফিকে জাতীয় দলে খুঁজে ফেরেন অনেক ক্রিকেট অনুরাগী, কিন্তু বাংলাদেশের চিন্তায় 2023 বিশ্বকাপ ক্রিকেট। সে কারণেই অভিজ্ঞ মাশরাফিকে ছেটে ফেলে দলে নেওয়া হয়েছে তরুণদের। শুরুতেই জানিয়ে দিয়েছেন নির্বাচক ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। তবে মাঠে দল সাজানোর বড় দায়িত্ব অধিনায়কেরই। বিসিবির তা অজানা নয়।
অধিনায়ক হিসেবে তামিম ইকবালের পরিসংখ্যান যদিও সাবেক অধিনায়কের মতো নয়। অভিজ্ঞ সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহ ক্যারিয়ার পড়ন্ত সময়ে, তাই করোনাকালে ঘরের মাটিতে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ নিয়ে নানা বিশ্লেষণ। এই সিরিজে কি তরুণরা নিজেদের মেলে ধরতে পারবেন? তবে প্রশ্ন উঠেছে তামিমের ডেপুটি নিয়ে। তরুণদের সামনে এনে যখন ভবিষ্যতের পরিকল্পনা করা হচ্ছে, তখন অভিজ্ঞ তামিমের পাশে নেই কোনো ডেপুটি। প্রশ্নটা জোরালো হলেও এর উত্তর দায়সারাভাবেই দিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। যেহেতু আমরা হোমে খেলছি, তো সেটা নিয়ে আমাদের কোনো সিচুয়েশন ওইভাবে হলেই কিন্তু আমরা নাম উল্লেখ করে দিব। যেহেতু আমরা এখন হোমে খেলাতে এটা নিয়ে আমরা ব্যারিড না, বাট যদি এরকম কোনো সিচুয়েশন হয় তাহলে যেহেতু সবসময় আমরা থাকবোই, বোর্ড ডাইরেক্টররা থাকবেন, তো এই ডিসিশন আমরা যে কোনো সময় নিতে পারি। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হয়েছে ডিসেম্বরে। নতুন চুক্তিতে কে কে থাকবেন আপাতত এ নিয়ে অবশ্য বিসিবির কোনো তাড়া নেই। প্রত্যেক বছর আসলে খেলার উপর পারফরমেন্স দেখে কিন্তু আমরা কন্ট্রাক্ট লিস্টটা আমরা তৈরি করি, বাট এবছর যেহেতু আমরা ওই ধরনের কোনো পারফরমেন্স দেখতে পাচ্ছি না, বিদায় যারা কন্ট্রাকচুয়ালে আছেন ওদেরকে আমরা রেখে আমরা 2-3টা সিরিজ দেখে তারপর হয়তো আমরা ডিসিশন নিব। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে টাইগারদের জার্সিতেও আসছে পরিবর্তন। বাংলাদেশের ফ্ল্যাগের মতোই আমরা করেছি, পুরা সবুজ এবং লাল দিয়ে করানো, এখানে অন্য কোনো কালার নেই। এবং এখানে আপনার আমাদের ফ্ল্যাগে যেভাবে সূর্যটা, লাল সূর্য যেটা আছে সেটা আমরা ওখানে তুলে ধরেছি। আমরা তুলে ধরেছি আপনার আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা যেভাবে স্বাধীনতার পর যেভাবে উল্লাস করেছে, সেলিব্রেট করেছে সেটা, এবং তার সাথে আমাদের যে স্মৃতিসৌধ আছে সেটা আমরা ওখানে উল্লেখ করেছি। করোনাকালে বাংলাদেশ ক্রিকেট কেমন আছে, উইন্ডিজের বিরুদ্ধে সিরিজেই এর প্রমাণ মিলবে। শুভদেবনাথ, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো বাজিদ স্টিল বিরতি নেবার, এরপর আরো জানিয়ে ফিরব। ভার্চুয়ালি নয়, মাঠেই হবে বইমেলা, তারিখ ঘোষণার অপেক্ষা। জঙ্গিবাদের শেষ শিকড় উপড়ে ফেলার ঘোষণা আইজিপি। কাকরাইলে আলোচিত মা ছেলে হত্যা, 3 আসামির ফাঁসির রায়। এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ নির্যাতন, 8 আসামির বিচার শুরু। দর্শকদের হলে ফেরাতে মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রী। সংঘাতের শঙ্কায় যুক্তরাষ্ট্রের 50 অঙ্গরাজ্যে সতর্কতা জারি। এবং সহ অধিনায়ক ছাড়াই উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সংবাদ শিরোনাম দেখে নিচ্ছিলাম আরো একবার। আরো কিছু সংবাদ জানাবো। পাকিস্তানের দোসররা এখনো রয়ে গেছে মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করতে চায় তারা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে রোববার আমার গৌরব ফাউন্ডেশনের উদ্যোগে প্রেস কাউন্সিলে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, স্বাধীনতার 50 বছরের মধ্যে মাত্র 20 বছর রাষ্ট্র পরিচালনা করেছে আওয়ামী লীগ, অথচ বাকি 30 বছরের চেয়ে এ সময় বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি অনেক বেশি। দুর্বৃত্ত এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। 71 সালের 16 ডিসেম্বর পাক হানাদার বাহিনীদের পরাজিত করেছিলাম, কিন্তু তাদের দোসরদের তারা কিন্তু আত্মসমর্পণ করে নাই, তারা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। তারা আজকে আবার এই বাংলাদেশকে একটা অকার্যকর ব্যর্থ রাষ্ট্র করার জন্য ওত পেতে আছে। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে তারা এই কাজ করছে। এদিকে পাকিস্তানে বসবাসরত বাঙালি জনগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
রোববার সকালে গুলশান 2 গোলচত্বরে এই দাবিতে মানববন্ধন করে সংগঠনটি। এ সময় সংগঠনের মুখপাত্র অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিন বলেন, করাচিতে প্রায় 132টি বাঙালি অধ্যুষিত কলোনি রয়েছে, যেখানে প্রায় 30 লাখ বাঙালি বসবাস করে। এসব কলোনির বাসিন্দারা মৌলিক চাহিদা থেকে বঞ্চিত বলে অভিযোগ করেন তিনি। তাদের নাগরিকত্ব এবং সকল নাগরিক অধিকার নিশ্চিত সহ বেশ কিছু দাবি নিয়ে পাকিস্তান দূতাবাসে স্মারকলিপি দিতে যেতে চান সংগঠনের নেতারা। পুলিশ তাদের আটকে দেয়। পরে দাবিনামা পাকিস্তান দূতাবাসে পৌঁছে দেওয়া হবে বলে জানায় পুলিশ। 4 দফা আন্দোলনরত ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ সহ বিশৃঙ্খলা ছেড়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিছু শিক্ষার্থী আন্দোলনে নেমে অন্যদের বিভ্রান্ত করছে। তারা সুপথে ফিরে না এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। তাদের দাবি অনেকগুলোই পূরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এরপরেও আন্দোলন চালিয়ে যাওয়া অযৌক্তিক। এমন আন্দোলনের পেছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে বলেও সন্দেহ পোষণ করেন সচিব। এখন এই দাবি নিয়ে রাজপথে অবস্থান করা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা মোটেই সমীচীন নয়, নৈতিক নয়, এবং আমরা বিশ্বাস করি যে তারা ঘরে ফিরে আসবে এবং পরীক্ষার শিডিউল হয়েছে এবং যথানিয়মে তারা এই ফ্লেক্সিবল পদ্ধতিতে, যেটাকে শর্ট সিলেবাসের পরীক্ষা বলা হচ্ছে, সেখানে অংশগ্রহণ করবে। বইমেলা প্রসঙ্গ, ভার্চুয়ালি নয়, প্রচলিত নিয়মেই অনুষ্ঠিত হবে অমর 21 গ্রন্থমেলা। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এখনও মেলার তারিখ নির্ধারণ হয়নি। প্রস্তাবে রয়েছে 20 ফেব্রুয়ারি, 17 ও 27 মার্চ। দুপুরে বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালিদ। বাঙালির প্রাণের মেলা অমর 21 গ্রন্থমেলা। ফেব্রুয়ারি এলেই বইপ্রেমী শুধু নয়, প্রায় সবারই গন্তব্য হয়ে যায় বইমেলা প্রাঙ্গণ। বছর পেরিয়ে আবারও সেই ক্ষণ, যদিও করোনার থাবায় অনেকটাই থমকে আছে মেলার আয়োজন। শুরু থেকেই মেলার অনুষ্ঠান নিয়ে ধোঁয়াশা থাকলেও থমকে থাকা অবস্থা থেকে কিছুটা আশার আলো দেখিয়েছে বাংলা একাডেমি। কোনো মতেই মেলা বাতিল হয়নি, সাময়িকভাবে স্থগিত হয়েছে। শুধু তারিখ নির্ধারণের ব্যাপারটি প্রকাশকদের সঙ্গে যেটি আমাদের সামান্যই হতে পারে, সার্বিক অবস্থা বিবেচনা করে প্রকাশকরা বাংলা একাডেমি তথা সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতা পোষণ করবেন এবং আমরা একসঙ্গে মিলে মেলা করতে পারব। বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে অমর 21 বইমেলা 2021 উপলক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী জানালেন, সম্ভাব্য 3 তারিখের কথা। সিদ্ধান্ত হয়েছে যে আমরা বইমেলাটি সরাসরি বইমেলা হবে, এটি কোনো ভার্চুয়াল বইমেলা। এখন আমরা 3টা সম্ভাব্য তারিখ সহ একটা ওপেন প্রস্তাব পাঠাবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তারিখ 3টি হলো, যেটি 20 ফেব্রুয়ারি, 27 মার্চ এবং 17 মার্চ আমরা শুরু করতে পারি কিনা। যদি আবার এপ্রিল মাসের 12 তারিখ রোজা শুরু হয়ে যাবে, এই তারিখ সহ ওনার ওপেন প্রস্তাব থাকবে। প্রকাশকরাও আশাবাদী মেলার ব্যাপারে, তবে তা যেন মার্চের পরে না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতেই আহ্বান তাদের। যে আমরা বইমেলাটি চাই, মার্চের মধ্যে বইমেলাটিকে শেষ করতে চাই আমরা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ফেব্রুয়ারির অনুষ্ঠানমালা যেগুলো, সেগুলো বইমেলার সাথেই শুরু হবে এবং বইমেলাকে ঘিরেই অনুষ্ঠানগুলো হবে। আমরা প্রচণ্ড রকম আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী একটি তারিখ নির্ধারণ করবে। আমরা কোভিড পরিস্থিতিতে আমাদের দেশের অবস্থা ভালো, গত 14 দিনে কোভিডের পরিস্থিতি নিম্নমুখী। তো কাজেই সব কিছু মিলায় আমরা আশা করছি যে স্বাস্থ্যবিধি মেনে এবং এই মেলাটি উন্মুক্ত ময়দানে মার্চ মাসের মধ্যে শেষ করা সম্ভব। প্রতি বছরের মতো এবারও বই নিয়ে মেতে উঠবে পাঠক, এমন প্রত্যাশাই সবার। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। কোনো চাকরি করেন না অবন্তিকা বড়াল, কিন্তু তার ব্যাংক হিসাবে কোটি কোটি টাকা। রাজধানীর বিলাসবহুল ফ্ল্যাটের বাসিন্দাও তিনি, যেখানে বহুবার দেখা গেছে পিকে হালদারকে। দুদক বলছে অবন্তিকা মূলত পিকে হালদারের সম্পদ পাহারা দিচ্ছেন। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির আবাহনী মাঠ সংলগ্ন রোড 10-এ এই রোডের বিলাসবহুল বহুতল ভবনের একটি ফ্ল্যাট কিনতে গুনতে হবে কয়েক কোটি টাকা। ভবনটির 12 তলার বাসিন্দা অবন্তিকা বড়াল। গত 13 জানুয়ারি এখান থেকেই তাকে গ্রেফতার করে দুদক। দুদক সূত্র বলছে, উল্লেখ করার মতো কোনো কাজই করতেন না অবন্তিকা। তার গ্রামের বাড়ি পিরোজপুরে। বাবা অরুণ বড়াল ছিলেন কলেজ শিক্ষক। বেশ কয়েক বছর ধরে দামি এই ফ্ল্যাটে আছেন অবন্তিকা। E12 কারা থাকতেন?
ইয়েতে থাকতেন অবন্তিকে বড়াল। কত বছর জায়গা থাকতেন? প্রথম থেকেই বিল্ডিংয়ের হ্যান্ডওভারের থেকে প্রথম থেকেই। আমি দেখছি দুদকের লোক আসছে, ওনারা এসে আমাদেরকে সহ উপরে নিয়ে গেছে, তারপর ওনাকে সাথে করে নিয়ে গেছে অবন্তিকে বড়ালকে, এবং নিচে আসছি, নিচে আসার পর দেখি বাহিরে মাইক্রোতে পুলিশ আছে এবং ওনাকে নিয়ে চলে। হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে থাকা পিকে হালদারের সংশ্লিষ্টতায় গ্রেপ্তার করা হয় তাকে। এই পিকে হালদারের বাড়িও পিরোজপুর জেলায়। এলাকা সূত্রেই পরিচয় দুজনের, এক পর্যায়ে ঘনিষ্ঠতা বাড়ে। গত 4 জানুয়ারি গ্রেফতার করা হয় পিকে হালদারের ঘনিষ্ঠ শঙ্খ ব্যাপারীকে। এরপরই বের হয়ে আসে অবন্তিকার তথ্য। অবন্তিকার কত সম্পদ আছে তা জানিয়েছেন দুদকের আইনজীবী। শত শত কোটি টাকা এই অবন্তিকা বড়ালের মাধ্যমে বিভিন্ন জায়গায় হস্তান্তর, রূপান্তর এবং সদ্যাবরণ করা হচ্ছে। এই যে ধানমন্ডিতে 4,35,00,000 টাকার দামের যে ফ্ল্যাটটি অবন্তিকা বড়ালের নামে করা হয়েছে, সেটি তার ইনকাম ট্যাক্স ফাইলেও নেই এবং এই সম্পর্কে কোনো তথ্য তিনি ইনকাম ট্যাক্স ফাইলে প্রদর্শন করেননি। আরও তথ্যের জন্য শঙ্খ ব্যাপারী ও অবন্তিকা বড়ালের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে পিকে হালদারকে ধরতে এরই মধ্যে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। একজন ইঞ্জিনিয়ারিং অফিসার হিসেবে জব শুরু করি। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। এনআরবি ব্যাংকের 2 পরিচালক এবং একজন শেয়ার হোল্ডারের যাবতীয় তথ্য চেয়ে বিএফআইইউতে চিঠি দিয়েছে দুদক। 2 পরিচালক হলেন নাফি রশিদ খান ও নাভিদ রশিদ খান, আর ব্যাংকটির শেয়ার হোল্ডার এই 2 পরিচালকের পিতা আমিনুর রশিদ খান। রোববার দুদকের সহকারী পরিচালক সিরাজুল হক এই চিঠি পাঠান। চিঠিতে তাদের নিজ নামে ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট হিসাবের তথ্য, কেওয়াইসি প্রোফাইল, টিন সার্টিফিকেট সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। আগামী 30 জানুয়ারির মধ্যে এসব তথ্য দুদকে জমা দিতে বলা হয়েছে চিঠিতে। দুদকের অভিযোগ, আমিনুর রশিদ খান ও তার 2 সন্তান বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এনআরবি ব্যাংকের শেয়ারের মালিক হয়েছেন। এছাড়া দুবাইতে ব্যাংকের 2 পরিচালকের নামে বাল্ক ট্রেড ইন্টারন্যাশনাল সহ বেশ কিছু কোম্পানি রয়েছে, আর এসবই হয়েছে অবৈধ টাকায়। দেশ থেকে জঙ্গিবাদের শেষ শেকড় উপড়ে ফেলার ঘোষণা দিয়েছেন পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। উগ্রবাদী কার্যক্রম বন্ধে সচেতনতামূলক অনলাইন ভিডিও কন্টেন্ট এবং টিভিসির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি। এই একটা গান শোনাও না প্লিজ। তরুণ প্রজন্ম সাইবার স্পেসে এখন অনেক বেশি সময় কাটায়। এ সময় নিজ আগ্রহে আবার ভুল করে নানা সাইটে ঘুরে বেড়ায় তারা, যা অনেক সময় তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। তারা জড়িয়ে পড়ে সন্ত্রাসবাদে। আমাকে আর কখনো কল দিবা না। পরিবারের কোনো সদস্য সন্ত্রাসবাদে জড়ালে পরিবারটি সামাজিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হয় এবং এর কুফল সম্পর্কে জানাতে বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট একটি সচেতনতামূলক টিভিসি তৈরি করেছে। পুলিশ প্রধান এর উদ্বোধন করেন। ভেবেছিলাম তুই অনেক বড় হয়ে গেছিস, তোকে বুঝি আর চোখে চোখে রাখা লাগবে না, কিন্তু এটুকু আড়াল পেয়ে তুই এটা কি করলি বাবা? এমন পরিস্থিতি যেন তৈরি না হয়, তাই পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের ওপর জোর দেওয়ার আহ্বান জানান আইজিপি। হলি আর্টিজানের পর বারবার জঙ্গিরা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করলেও তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, অভিযানের পাশাপাশি মানুষকে সন্ত্রাসবাদের কুফলগুলোও তুলে ধরতে হবে। আমরা আমাদের দেশ থেকে জঙ্গিবাদের শেষ শিকড় বাকড়টিও টেনে উপড়ে ফেলতে চাই। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন তারা কেউ অবশ্যই জঙ্গিবাদে জড়াবেন না। এটি আসলে ইসলামকে ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই এই মতবাদ কাজ করছে। জঙ্গিরা আত্মসমর্পণ করার পরও যারা নেতিবাচক মন্তব্য করেন তাদের সমালোচনা করেন পুলিশ প্রধান। এই সমস্ত মানুষ অসুস্থ, নৈরাশ্যবাদী। আমরা কি দেশটাকে এই জঙ্গি আছে এটা প্রমাণ করতে দেওয়ার জন্য জঙ্গিদেরকে এখানে বোমা ফাটাতে দেব, এখানে ধ্বংস কাজ করতে দেব, হত্যাকাণ্ড ঘটাতে দেব, জাস্ট টু প্রুভ দ্যাট দেশে জঙ্গি আছে? এরা এগুলো চায়। আপনার মনোচিকিৎসার প্রয়োজন, সেজন্য আপনি সমাজকে আক্রমণ করতে পারেন না, বিষাক্ত করতে পারেন না। অনুষ্ঠানে স্পর্শকাতর বিষয়ে সোশ্যাল মিডিয়ার প্রচারণায় বিশ্বাস না করে মূলধারার গণমাধ্যমের ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়। ইসলাম ধর্মের সঙ্গে এই জঙ্গিবাদ যায় না। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। খাগড়াছড়ির প্রধান সড়ক কুতুকছড়িতে বেইলি ব্রিজ ভেঙে পড়ায়
যানবাহন চলাচল স্বাভাবিক করতে বিকল্প সড়ক নির্মাণ কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খুব শীঘ্রই ডাইভারশন সড়কে যানবাহন চলাচল শুরু করার আশা করা হচ্ছে। রাঙামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর রিপোর্ট দেখুন। গত 12 জানুয়ারি অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাক কুতুবছড়ি বাজার সংলগ্ন বেইলি ব্রিজ পার হতে গেলে ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান 3 জন। ব্রিজটি ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেছে রাঙামাটি, মহালছড়ি, খাগড়াছড়ি এবং নানিয়ারচর উপজেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ। এতে চরম দুর্ভোগে পড়েছেন 2 জেলাসহ নানিয়ারচরের মানুষ। ভেঙে যাওয়া ব্রিজের পাশের অস্থায়ীভাবে তৈরি করা সাঁকো দিয়ে আপাতত মালামাল পরিবহন এবং চলাচল করতে হচ্ছে মানুষকে। সহজত যাতে আমরা এই সমস্যা থেকে উত্তরণ হতে পারি, আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছেন সেনাবাহিনী। ব্রিজটা তাড়াতাড়ি হলে আমার সুবিধা হবে। জনদুর্ভোগ কমাতে সেনাবাহিনীর 34 ব্রিগেডের 20 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন 140 ফুট দৈর্ঘ্য আরেকটি বেইলি ব্রিজ সহ 240 মিটারের ডাইভারশন সড়ক নির্মাণের কাজ শুরু করেছে। সড়ক ও জনপথ বিভাগ রাঙামাটিকে সহায়তা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সদর দপ্তর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে অত্যন্ত দ্রুত গতিতে এই বেইলি ডাইভারশন সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করছে। সড়ক ও জনপথ বিভাগও ভেঙে যাওয়া ব্রিজের অপসারণের কাজ শুরু করেছে। ব্রিজটি অপসারণের পর আসলে দ্রুততম সময়ের মধ্যে এখানে আরেকটি বেইলি ব্রিজই করা হবে। তবে পার্বত্য এলাকার মোট 97টি বেইলি ব্রিজ প্রতিস্থাপন করার জন্য একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই উন্নয়ন প্রকল্পের আওতায় সবগুলো ব্রিজকে পিসি গার্ডার ব্রিজ এবং আরসিসি গার্ডার ব্রিজ দ্বারা প্রতিস্থাপন করা হবে। মেহনাজ পারভিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে থাকছে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলে সুফলা। পেঁয়াজের জন্য বিখ্যাত ফরিদপুরের চাষিদের মন ভালো নেই। না, এবার উৎপাদন খারাপ হয়নি, গতবারের চেয়ে আবাদও হয়েছে অনেক বেশি জমিতে। কিন্তু এই দ্বিগুণ জমির দ্বিগুণ ফলনই কৃষকের চিন্তার কারণ। ভারত থেকে পেঁয়াজ আসায় লোকসানের শঙ্কায় পড়েছেন তারা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। ফরিদপুরে এবছর ৫,১৬০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে। গতবার দাম ভালো পাওয়ায় এবার দ্বিগুণ পরিমাণ জমিতে পেঁয়াজ আবাদ করেন কৃষকরা। ফসল তুলতে এখন মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষক পরিবারের নারী পুরুষ সবাই। তবে ফলন ভালো হলেও বাজার দেখে হতাশ কৃষকরা। ভারত সহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ না হলে লোকসানে পড়তে হবে বলে শঙ্কিত তারা। ৩,০৩৫ লস হইতেছে, এই টাকাটা আমরা কোথায় পাবো? আমাদের তো শর্ট বাঁচাই কঠিন। এবার ধার দিনা করে হলো পেঁয়াজ লাগাইছি, যখন উঠে বাজারে নিব সেই মুহূর্তে মনে করেন ইন্ডিয়ান পেঁয়াজ সরকার আনা ধরছে, তাই আমরা কিস্তি উঠেছি, সেই টাকাগুলো শোধ করবো কেমনে আমরা? আমদানির কারণে এবার ন্যায্য দাম না পেলে পরবর্তী মৌসুমে পেঁয়াজ আবাদ কমে যেতে পারে, এই আশঙ্কা খোদ কৃষি কর্মকর্তাদেরই। সরকার যদি এই মুহূর্তে কৃষকদেরকে এই আবাদে ধরে রাখতে চান, তাহলে মোটামুটি তাদের যে উৎপাদন ব্যয় হয়, আমাকে কৃষকরা বলেছেন যে মোটামুটি 1200 থেকে 1500 টাকা মন পেঁয়াজ যদি হয়, অর্থাৎ যদি 30 থেকে 35 টাকা কেজি পেঁয়াজ যদি কৃষকগণ বিক্রি করতে পারেন, তাইলেও তারা লাভের মধ্যে থাকবেন এবং পেঁয়াজের আবাদ বাড়বে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সময় হলো আরো একবার বাজিদ স্টিল বিরতি নেবার, এরপর আরো জানিয়ে ফিরব। নতুন চেয়ারম্যান পেল জার্মানির ক্ষমতাসীন ইউনিয়ন। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের মুখোমুখি ম্যান ইউ। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবারে থাকছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
করোনা পরিস্থিতির প্রভাব মোকাবেলায় ২,৭০০ কোটি টাকার নতুন আরও 2টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করল সরকার। প্যাকেজের বাস্তবায়ন শুরু হবে শিগগিরই। কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে গতি আনা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণে এ 2টি প্যাকেজ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়েছে। বলা হচ্ছে ২,৭০০ কোটি টাকার মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিভিন্ন পর্যায়ে ১,৫০০ কোটি টাকা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির ক্ষেত্রে দেশের ১৫০টি উপজেলার বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের ভাতার আওতায় আনতে ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আবারও দেশে বাইরের খবর জানাবো। জার্মানির ক্ষমতাসীন দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন CDU এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আর্মিন লাশেট। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের অনুসারী হিসেবে পরিচিত আর্মিন লাশেট তিনি বর্তমানে দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়ার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। শনিবার ডিজিটালি অনুষ্ঠিত পার্টি কংগ্রেসে কট্টর রক্ষণশীল ফ্রেডরিক মার্চকে 521,466 পয়েন্ট ভোটে হারান লাশেট। এর মাধ্যমে সেপ্টেম্বরে চ্যান্সেলর নির্বাচনে দলের প্রার্থী হওয়ার সম্ভাবনা জোরালো করলেন তিনি। 2018 সালের ডিসেম্বরে CDU চেয়ারম্যানের পদ ছাড়েন চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। পরে দায়িত্বে আসেন আন্নেগরেট ক্রাম্প করেনবাউয়ার। গত বছরের ফেব্রুয়ারিতে তিনি পদ ছাড়া ঘোষণা দেন। দলের প্রধান নির্বাচিত হয়ে চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের নীতির ধারাবাহিকতা অনুসরণের প্রতিশ্রুতি দিয়েছেন লাশেট। এবারে থাকছে খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাত 10:30টায় লিভারপুলের মুখোমুখি হবে ম্যান ইউ এবং রাত 1:15টায় ম্যান সিটির প্রতিপক্ষ প্যালেস। টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে জয়ের বিকল্প নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। গত কয়েক ম্যাচে দলের পারফরমেন্সে সন্তুষ্ট 17 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ম্যান ইউ কোচ ওলে গানার সোলেশার। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন এডিসন কাভানি। ইনজুরি সমস্যা নেই, তাই শক্ত প্রতিপক্ষ লিভারপুলের বিপক্ষে জয়ের জন্য কাভানি রাশফোর্ডকে আক্রমণ ভাগে রেখে মাঝমাঠে ফার্নান্দেজ পগবার ঘাড়ে আক্রমণ তৈরির দায়িত্ব দেওয়ার কৌশল আঁটছেন কোচ। এদিকে অ্যানফিল্ডে কোচিং ক্যারিয়ারের 200তম ম্যাচ খেলতে নামবেন লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপ। মুহূর্তটি স্মরণীয় করে রাখার পাশাপাশি লিগ টেবিলের শীর্ষে উঠতে হলে জয় দরকার ক্লপের। ফিরমিনো, সাদিও মানে, মোহাম্মদ সালাহ, থিয়াগো উইজনালডামরা রয়েছেন ফর্মে। তবে সফরকারীদের রক্ষণ ভেঙে গোল আদায় করাটাই বড় চ্যালেঞ্জ সমান ম্যাচে 33 পয়েন্ট নিয়ে 3 নম্বরে থাকা লিভারপুলের সামনে। এই ছিল আমাদের এই মুহূর্তের নিউজ আওয়ারের আয়োজন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ।